ওকে, আমরা শুরু করছি আজকের এপিসোড। আজকের বিষয় হচ্ছে সড়ক পরিবহন আইন। পুলিশ ভাই বোনেরা মনোযোগ দিয়ে দেখবেন, সড়ক পরিবহন আইন। সো আজকে আমরা শুরু করছি সড়ক পরিবহন আইন থেকে আমরা আজকের আলোচনা আমরা শুরু করব। সো এই আইনটা শুরু করতে গিয়ে আমাদের দেখতে হবে যে সড়ক পরিবহন আইনটা আমাদের সংশোধনের কথাও চলছে, ভেজালে ফেলবে। তারপরও এখান থেকে একটা কোশ্চেন আসবে, আমরা দেখে দিই কোন প্রশ্নটা আসবে। আমরা দেখতে পাচ্ছি যে সড়ক পরিবহন আইন 2018 এটা সংশোধনের 24 সালে একটা কথা হচ্ছে। সো এই আইনটা করতে গেলে আমাদের যেটা করতে হবে, এই আইনটাতে মোট ধারা আছে আমাদের কতটি এটা জানতে হচ্ছে, এবং পরবে সংশোধনী যে 2024 এটি কি ঝামেলায় ফেলবে সেটা একটা বিষয় আমাদের জানতে হবে। আর এইটাতে যে প্রশ্ন আসবে অপরাধ ও তদন্ত, আরেকটা বিষয় হচ্ছে যে বিচারটা কোথায় হবে, বিচার করবে নির্বাহী ম্যাজিস্ট্রেট। আরেকটা বিষয় হচ্ছে আপিল পুনর্বিচার যেটা করা যাবে 30 দিনের মধ্যে, নির্বাহী ম্যাজিস্ট্রেট আমরা জানি। এই হচ্ছে মোটামুটি একটা প্রশ্ন কমন পড়বে কোনটা থেকে, এখান থেকে একটা প্রশ্ন আসবে প্রিলিতে, আর রিটেনে কি আসবে আমরা দেখবো এখন। তার আগে বলা ভালো যে সড়ক পরিবহন আইন 2024 যে টিআইবি, আমাদের ভদ্রলোক টিআইবি রিপোর্ট দিয়েছে যে 2024 সালে এসে এটি একটি ঝামেলায় ফেলবে। এই আইনটা আরো ভেজাল বাড়াবে। সো সড়ক পরিবহন আইন 2018 এটা সম্পর্কে কোন প্রশ্নটা আমাদের আসবে সেটা আমরা আগে দেখে ফেলবো একটা গ্লান্স। এই জায়গাটা দেখার জন্য আমরা যেটা করতে পারি, পুরো জায়গাটা কেটে দিয়ে আমরা সুন্দরভাবে আগে দেখে নিব যে এখানে মূলত কি আছে, পুরো আইনটা জুড়ে কি আছে। এটা দেখার জন্য আমরা এখানে চলে আসব। এখান থেকে একটা আমরা কৌশল ব্যাখ্যা করব, যে কৌশলের আকারে আমরা এটা শিখবো যে একটা সূত্রকে আমরা অবলম্বন করে জিনিসটাকে পুরোটাকে শিখে ফেলবো। আসুন আমরা শিখে ফেলি যে কিভাবে এটা মনে রাখতে পারি। আমরা জানি দুর্দান্ত কৌশলের মাধ্যমে এটা শেখা যায়। দুর্দান্ত কৌশলের মাধ্যমে যদি আমরা এটা শিখি সেক্ষেত্রে আমাদের ভালো হয়। সো আসুন সে দুর্দান্ত কৌশলটা কি। আমরা যদি চিন্তা করি যে পালিয়ে যাক, একজন কিন্তু পালানো হচ্ছে, আমরা যদি চিন্তা করি এইরকম পালিয়ে যাক রেকনি, এই যে রেকনিকে বলতেছে পালিয়ে যাক, পালাক রেকনি মণিক্ষপ্র অপু কাবি। তো এই সূত্রের মাধ্যমে পুরো আইনটা আমাদের জুড়ে আছে। মণিক্ষপ্র, তারপরে হচ্ছে অপু
কাবি, অপু একটা ছেলের নাম, আমরা ক্যারেক্টার সৃষ্টি করতেছি কাবির নামানিবেশে। তো এখন যেটা করতে হবে আমাদের, এই সূত্রের মাধ্যমে পুরো আইনটা এখানে জড়িত 126টা টোটাল ধারা। তো টোটাল ধারা যে 126টা, এই 126টা ধারার আগে খেলাটা আমরা দেখে ফেলবো। এর মাঝেই লুকিয়ে আছে মূল 126টা ধারা। এখন যেহেতু প্রশ্ন এমসিকিউতে একটা আসবে, এত পুলিশ ভাইদের পড়ার দরকার নাই, আমরা কোনটা আসবে সেটা দেখাবো। তার আগে রিটেন কি, প্রিলি কি আসবে, রিটেন কি আসবে, এগুলো আমরা দেখাবো। তার আগে পুরো আইনটা 126টা ধারা দেখে আসা উচিত, কে কোথায় আছে বসে। এইটা দেখতে গেলে আমরা দেখতে পাই যে প্রথমে যদি আমরা শুরু করি, এখানে মোটামুটি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা। তাহলে আমরা এই আইনে যেটা খুঁজে পাচ্ছি, এই আইনে 14টা, তাহলে কি থাকলো, 14টা কিন্তু অধ্যায় আছে। তাহলে যদি বলা হয় এই আইনে অধ্যায় কতটি, তখনই একটা সন্তান কিন্তু উত্তর করতে পারবে। কেন পারবে, যে 1 2 3 প্রত্যেকটা বর্ণ নিয়েছি, 4 5 6 7 8 9 10 11 12 13, এই যে 14টা বর্ণতে আমরা 126টা ধারা শিখে ফেলবো, যে কোথায় কে বসে আছে মূলত। এটা একটা বিষয়। তাহলে আমরা যদি চিন্তা করি এখান থেকে যে কি আছে, আমরা একটু দেখে ফেলি। যদি এই যে 1 নাম্বার নিলাম, তাহলে 1 নাম্বার যদি আমরা নিয়ে ফেলি, তাহলে 1-এ কে আছে, পা আছে। এই পা দ্বারা আমরা আসলে কি বুঝছি, প্রারম্ভিকা। এই পা দ্বারা আমরা কিন্তু বুঝতেছি যে প্রারম্ভিক, মানে প্রাথমিক কথাটা বসে আছে কত, ধারা। এই সাইডে শুধু আমরা লিখবো ধারা কত, 1 থেকে আমরা বসে আছে 3 ধারা পর্যন্ত। এই হচ্ছে ব্যাপার। এরপরে 2-এ যদি চলে আসি, এই যে লাতে আমরা যদি দেখতে পাই যে লাইসেন্স প্রদান, এই যে ড্রাইভিং লাইসেন্স যে প্রদান করবে, এই লাইসেন্স প্রদানের বিধানটা আমরা দেখতে পাই যে ধারা 4 থেকে 13তে আছে। ধারা 4 থেকে 13তে বসে আছে ড্রাইভিং লাইসেন্স। লক্ষ্য রাখুন, তার মানে আমরা কিন্তু 2 পর্যন্ত নিয়ে ফেলেছি। তো এবার আমরা যদি চিন্তা করি 3-এ ঢুকে যাই, এখানে ক পাই। ক তার আমরা বুঝাতে চাই যে কন্ডাক্টর লাইসেন্স। কন্ডাক্টর লাইসেন্স কি জিনিসটা কি, এই যে কন্ডাক্টর লাইসেন্স জিনিসটা কি আসলে, এবং সেটা কোথা থেকে কত ধারা পর্যন্ত আছে, আমরা দেখতে পাই 14 থেকে 15 ধারাতে বসে আছে এই ভদ্রলোক। এরপরে 4-এ যদি চলে যায়, এই রে আছে, দেখেন এই রেদের শুনেই মনে হচ্ছে যে রেজিস্ট্রেশন আছে, বিভিন্ন ধরনের কিভাবে রেজিস্ট্রেশন হবে। তো সেটা আমরা দেখতে পাচ্ছি, যেহেতু 15তে শেষ, 16 থেকে শুরু করে রেজিস্ট্রেশনটাকে আমরা পাই 26 ধারা পর্যন্ত বসে আছে। লক্ষ্য রাখেন। এবার 5-এ যদি চলে আসি, ক আছে, দেখেন এই ক দ্বারা আমরা বুঝাতে চাই যে কমিটি রুট পারমিট। কমিটি আছে, কিসের কমিটি, আমরা জানি যে পরিবহন কমিটি আর রুট পারমিট। যে কোনো রুটের যে পারমিশন বা পারমিট বা পরিবহন কমিটি, এইটা কিন্তু আমরা 27 থেকে, যেহেতু ওখানে শেষ হয়েছে, 27 থেকে 31 ধারা পর্যন্ত বসে আছে। আমাদের গন্তব্য 126। সো 126 পর্যন্ত আমাদের যেতে হবে, যে এইটা মনে রাখার জন্য। আমরা দেখতে পাচ্ছি পালাক রেক নিমনি কাপ্র ও পোকাবি পালাক, তার মানে এটা আমরা পরে যাব, আরো একটু দেখি। এরপরে হচ্ছে কমিটির পরে 31-এর পরে আমরা দেখেছি যে নি আছে। এই যে নিটা 6-এ বসে আছে, এই নিতে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে নিয়ন্ত্রণ। কি নিয়ন্ত্রণ, অবশ্যই যানবাহনকে নিয়ন্ত্রণ করবে। ব্র্যাকেটে আপনি এখানে দিতে পারেন যে যানবাহন নিয়ন্ত্রণ করবে। তো যানবাহন নিয়ন্ত্রণের বিধান কোথায় আছে, যে আমরা দেখতে পাই 32 ধারা, যেহেতু ওখানে 31 শেষ, 32 থেকে শুরু করে 39 ধারা পর্যন্ত বসে আছে ভদ্রলোক যানবাহন নিয়ন্ত্রণ। সাথে চলে যায়, এই সাথে আছে মৌ। এই মৌতে কি বুঝাইছে, যে মোটর যানের নির্মাণ। এই যে মোটর যানগুলো যেগুলো আছে, এই মোটর যানের নির্মাণগুলো আমরা এখানে দেখতে পাই। নির্মাণ সরঞ্জাম বিন্যাস যেটাকে বলা যাচ্ছে, আমরা নির্মাণও দেখতে পাই, আবার সরঞ্জাম বিন্যাসও দেখতে পাই।
আবার সেখানে বলা যাচ্ছে যে ও রক্ষণাবেক্ষণ, যেটাকে বলা যাচ্ছে কিভাবে রক্ষণাবেক্ষণ করবে। সো এই ব্যাপারটা আমরা দেখতে পাই 40 ধারাতে বসে আছে, 40 ধারাতে। তাহলে 40 আমাদের কিন্তু 126 গন্তব্য। তারপরে হচ্ছে কি 40-এর পরে আমরা দেখতে পাই নি আছে এখানে, দেখেন এই নিটাতে আমরা দেখতে পাই 8-এ বসে আছে। এই নিতে আমরা দেখতে পাচ্ছি যে নিয়ন্ত্রণ, কি নিয়ন্ত্রণ এই জায়গাতে আবার করবে? এই নিয়ন্ত্রণটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে ট্রাফিক আর ওজন সীমা। ট্রাফিক আর ওজনটা কতখানি ওজন হবে, এই ওজন সীমাটা কিন্তু এরা নিয়ন্ত্রণ করতেছে দেখতে পাচ্ছি। এবং পরিবেশ দূষণের যে খেলাটা, বেলা কেস কিভাবে পরিবেশ দূষণ খেলাটা, তো এইটা কিন্তু 41 থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি 51 ধারাতে বসে আছে। কিন্তু কি আসবে একটা প্রশ্নের জন্য, জাস্ট খালি আমরা আইনের 14 গোষ্ঠীটা দেখে নিচ্ছি। এরপরে 9-এ যদি দেখি যুক্ত খ আছে, যুক্ত খ দেখলেই মনে হচ্ছে যে ক্ষতিপূরণ, কিভাবে কেমন ক্ষতিপূরণ দিবে। এই যে ক্ষতিপূরণ ব্যাপারটা হচ্ছে যে চিকিৎসা ও বীমা, সেখানে দেখা যাচ্ছে যে অনেক সময় ক্ষতিপূরণ হবে অ্যাক্সিডেন্ট করলে, চিকিৎসা ও বীমা কিভাবে হবে একটা মানুষের। এই জায়গাটাতে আমরা দেখতে পাই 52 থেকে শুরু করে ধারা 52 থেকে শুরু করে আমরা দেখতে পাই সেখানে 62 ধারা পর্যন্ত ভদ্রলোকেরা বসে আছে। তাহলে 9 পর্যন্ত অলরেডি কিন্তু আমরা ক্ষতিপূরণ পর্যন্ত আমরা চলে গেছি। এবারে 10-এ চলে যাব। এই যে 10-এর অধ্যায়ে বসে আছে প্র, এই প্রটা কি বুঝাইছে? প্র দ্বারা বুঝাইছে যে প্রশিক্ষণ স্কুল, যে কেমনটা প্রশিক্ষণ স্কুলটা হবে। এই যে প্রশিক্ষণ স্কুলটা, মোটরযান মেরামত কারখানা কেমন হবে, প্রশিক্ষণ স্কুল কেমন হবে, মেরামত কারখানাটা কেমন হবে, তারপরে হচ্ছে মেরামত কারখানার পরে দেখা যাচ্ছে যে ডাম্পিং ইয়ার্ডটা কেমন হবে, ডাম্পিং ইয়ার্ড কেমন হবে, এই ব্যাপারটার কথা এরা বলছে। তারা প্রশিক্ষণের এখানে আমরা দেখতে পাচ্ছি যে 63 থেকে 65 ধারা পর্যন্ত বলতেছে। আমাদের গন্তব্য 126, লক্ষ্য রাখেন। এবার 11-তে চলে যাচ্ছি। অ আছে দেখেন, শরীয়তে আমরা বোঝাতে চাচ্ছি যে অপরাধ, বিচার ও দণ্ড, এইটা খালি পরীক্ষায় রিটেনে আসবে। লক্ষ্য রাখেন বন্ধুরা, 100% দেন। 11তম অধ্যায় 100% এখান থেকে আসবে, ওটাই আমরা পড়ে দিব রিটেনে। অপরাধ কি? অপরাধ, তারপর বিচার ও দণ্ড। তাহলে অপরাধ কি কি করবে, বিচার আর দণ্ডটা কেমন হবে, এটি আছে 66 থেকে টোটাল চলে গেছে একদম বিশাল পর্যন্ত 106 পর্যন্ত। এইটাই শুধু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাই পরীক্ষায় আসবে, এটাই পরীক্ষায় আসবে। সো এটাই আমরা পড়বো শুধু রিটেনে শুধু ওটাই পড়বো। আর এমসিকিউ কি পড়বো আমরা দেখে দিচ্ছি এখনই। এরপরে অপরাধের পরে দেখা যাচ্ছে যে পু আছে, পুটাতে আমরা দেখতেছি 12-তে আছে। পুতে কি? পু দেখলেই বোঝা যাচ্ছে যে পুনর্বিবেচনা আর আপিল। এটা প্রিলিতে কোশ্চেন আসতে পারে। পুনর্বিবেচনা আর আপিল করা লাগবে 30 দিনের মধ্যে, 30 দিনের মধ্যে। সো এই যে আপিলটা করতেছে, এটা কিন্তু আমরা দেখতে পাই 107 ধারাতে আছে। আর এই আপিলটা পুনর্বিবেচনা হবে 30 দিনের মধ্যে, কিন্তু বুঝতে হবে এর বিচার করবে নির্বাহী ম্যাজিস্ট্রেট, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের, এইটা মোবাইল কোর্ট আকারে। এরপরে 13-তে আছে দেখেন, এই যে 13-তে আছে কা আছে দেখেন, এই কাতে আমরা বুঝাতে চাচ্ছি যে কার্য পদ্ধতিটা কেমন হবে, এই কার্য পদ্ধতিটা কেমন হবে সেটা হচ্ছে 108 থেকে শুরু করে আমরা দেখতে পাই এই যে মোটামুটি 108 থেকে 117 পর্যন্ত বসে আছে। এই হচ্ছে খেলা। আর লাস্টে যেটা থাকলো একদম শেষে 126, ওই যে লাস্টে দেখা যাচ্ছে যে 14টা অধ্যায়ের বি আছে শেষে, দেখেন এই বিতে হচ্ছে বিবিধ, মানে কিছু যখন নাই তখন তো লাস্টে যায় বলে বিবিধ। তো এইটা আছে আমাদের কততে, 118 থেকে 126। এই মোটামুটি আমরা 126 ধারা পর্যন্ত কোথায় কি আছে দেখতে পেলাম। এখন অনেক সময় মনে থাকে না এটার বুদ্ধি কি। এইটা একটু সুর দিবেন যে পালিয়ে যাক রেকনি একটা মেয়ের নাম, এই মেয়েটা হচ্ছে পালিয়ে যাচ্ছে। রেকনি আর মোনা পালিয়ে যাচ্ছে, খেপা হচ্ছে অপু আর কাবিলা। তার মানে পালাক রেকনি মনি খপ্র অপু কাবি পালাক রেকনি মনি, মানে পালিয়ে যাক রেকনি আর মনি দুইজন, এ হচ্ছে রেকনি আর মনি হচ্ছে এই হচ্ছে মেয়েটা। তাহলে পালাক রেকনি মনি খেপা অপু কাবিলা আর অপু খেপা হয়ে গেছে। তার মানে এই 126 ধারাতে কি আছে আমরা জেনে ফেলেছি, কিন্তু প্রিলিতে আসবে কি এটা এখন দেখার বিষয়।
আমাদের দেখার বিষয় হচ্ছে প্রিলি কোশ্চিনে যে একটা কোশ্চিন আসবে সেই কোশ্চিনটা কি, মূল গল্পটা কি, এই যে একটি প্রশ্ন আসবে সেটা কি, এটা হচ্ছে আমাদের। এখন দেখুন এই প্রশ্নটা কি আসবে এটা দেখুন। 1 নাম্বার এখানে 2-1টা প্রশ্ন পড়লেই কমন আসে যাবে। আমাদের কল করেছেন কে? যে প্রশ্নটা আসবে আমরা একটু দেখে দিচ্ছি, যে প্রশ্নটা আসবে আমরা একটু দেখে দিচ্ছি, আমরা একটু প্রশ্নটা দেখে দিচ্ছি। তো আমরা যেটা বলতেছিলাম, হ্যালো ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ ক্লাসে, পুলিশ পদোন্নতির ক্লাসে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে, আমরা দেখতে পাচ্ছি যে এইখান থেকে একটা কোশ্চিন আসবে। তো পুলিশ ভাইদের কষ্টটা কোথায়? এখান থেকে যে মাত্র 2-4টা প্রশ্ন পড়লে হবে। একটা প্রশ্ন কি পড়বো আমরা, যে কোনো সংজ্ঞাগুলো দেওয়া আছে কোথায় সন্তানেরা পড়বে, এই সংজ্ঞাগুলো দেওয়া আছে ধারা, মনে রাখবেন যে এই ধারাটা হচ্ছে সংজ্ঞার ধারা হচ্ছে 2, এইটা পড়বে ওই সন্তানেরা। এরপরে কি পড়বে সেই সন্তান, যেই সন্তান পড়বে যে ড্রাইভিং লাইসেন্স প্রদান, তো ড্রাইভিং লাইসেন্স যে প্রদান করতেছে এইটা কোথায় আছে? এই যে ড্রাইভিং লাইসেন্স যে প্রদান করতেছে, একটা মানুষ প্রদান করতেছে, এই ধারাটা তাকে পড়তে হবে। এটা কোথায় আছে? প্রদান হবে নবায়ন বা ঠিকানা পরিবর্তন ধারা 6টা পড়তে হবে তাকে। এরপরে এই সন্তানকে কি করতে হবে, আসলে পড়তে হবে কি, এটা একটা বিষয়। এরপরে হচ্ছে কি ভুয়া রেজিস্ট্রেশনটা পড়তে হবে। অনেক সময় দেখা যাচ্ছে অনেকে ভুয়া রেজিস্ট্রেশন করে, এইটা কোথায় আছে? 17 ধারাতে। তাহলে তার মানে 2 ধারা পড়তে হচ্ছে, 6 ধারা 17 ধারা। এরপরে তাকে কি পড়তে হচ্ছে, তাকে পড়তে হচ্ছে যে মোটরযানের ফিটনেস, এই যে ফিটনেস জায়গাটা, এই জায়গাটা পড়তে হচ্ছে ফিটনেস। এই ফিটনেসটা কোথায় আছে? 25 ধারাতে, এটা পড়তে হচ্ছে তাকে। এরপরে হচ্ছে কি, এগুলা আর লাগবে না। এরপরে দেখা যাচ্ছে যে কোনটা লাগবে, ক্ষতিগ্রস্ত ব্যক্তি তার ক্ষতিপূরণ প্রদান। তাহলে ক্ষতিপূরণ যে প্রদান করতেছে এই ধারাটা শুধু লাগবে, 52 ধারাটা লাগবে। তাহলে একটা সন্তান কিন্তু বুঝতে পারছে আমার 2-4টা পড়লেই কাজ হয়ে যাচ্ছে। 6 নাম্বার প্রশ্নটা কি পড়তে হবে তাকে? 6 নাম্বার প্রশ্নটা যাকে পড়তে হবে একটু আমরা বলে দিচ্ছি। 6 নাম্বার প্রশ্নটা যেটা পড়তে হবে তাকে পুনর্বিবেচনা আর আপিল। এই যে আপিলটা তাকে পড়তে হচ্ছে, এই আপিল কয় দিনের মধ্যে করতে হচ্ছে? 30 দিনের মধ্যে রে বাবা। কোথায় আছে? ধারা হচ্ছে তোমার 107, এইটা পড়তে হচ্ছে, 100% এটাই আসবে। এরপরে এর বিচারটা কোথায় হচ্ছে? নির্বাহী ম্যাজিস্ট্রেট রে বাবা। বিচারটা করবে কি? নির্বাহী ম্যাজিস্ট্রেট, যারা বিসিএস থেকে আসবে। তাহলে একটা সন্তান আজে বাজে পড়ে জীবন যৌবন নষ্ট করার দরকার কি? এরপরে 8 নাম্বার প্রশ্ন সে কি পড়বে? 8 নাম্বার প্রশ্নটা যেটা পড়বে সেটা হচ্ছে অপরাধের তদন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট তো করবে, এটা 114তে আছে। এই যে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ধারা 100 তদন্ত করবে কি 114তে, তারা 114 ধারাটা পড়লো। এন্ড দ্য ডিজিটাইজেশন, এই যে ডিজিটাইজেশন জিনিসটা, এই ডিজিটাইজেশন শব্দটা শুধু পড়তে হবে, যেটা আমরা দেখি 121-এ। এখান থেকে একটা পিস কোশ্চিন এসে যাবে। সো টেনশন আমাদের, সো পুলিশ ভাই যারা আছে তারা মনে করছে যে টেনশন অন্যদের, তা না। এর বাইরে কোশ্চিন আসলে আমরা দেই, এখান থেকেই কোশ্চিন হয়ে যাবে। বেশি প্রশ্ন পড়ে আন্দাজি জীবন যৌবন নষ্ট করে লাভ নাই। সো বুঝতেই পারছি যে এর বাইরে কোশ্চিন আসলে এর দায়িত্ব নিবে কে? এর দায়িত্ব নিবে অবশ্যই এর দায়িত্ব নিবে ল ডক্টর, পুলিশ পদোন্নতির যে আইন শক্তি, তারা এর দায়িত্ব নিবে। সো বুঝতেই পাচ্ছেন যে সৌন্দর্যটা কতটা শক্তিশালী, সৌন্দর্যটা কতটা শক্তিশালী। সো আমরা কিন্তু বুঝতে পারছি যে প্রিলির কোশ্চিনটা কোথা থেকে হচ্ছে। তো এত টেনশন করার দরকার নাই, এত যে টেনশন করবে তা না। তাহলে গানটা আমাদের কি ছিল? তার মানে মনে থাকতেছে না তখন বুদ্ধিটা কি। ধরেন একটা সন্তানের 0 মনে থাকতেছে না, তখনও তো একটা বুদ্ধি থাকতে হবে, তখন একটা ক্রিয়েটিভ বুদ্ধি বের করতে হবে পুলিশ ভাইদের। কিভাবে? ধরো আমরা যদি চিন্তা করি, এমন একটু খেয়াল করো তো বাবারা, আমরা যদি একটু চিন্তা করি যে সন্তানেরা তো ভুলে যেতে পারে, আমাদের পুলিশ ভাই বোনেরা, তো তাদের জন্য আমরা কি করতে পারি? যে তাদের জন্য চিন্তা করতে পারি যে এমন একটা চিন্তা করতে হবে ক্রিয়েটিভ, তখন এমন একটা চিন্তা করতে হবে যে ওই সন্তানদের মস্তিষ্ক থেকে অলরেডি যেন মানে ওটাকে যেন ডিলিট না হয়। ডিলিট যখনই হবে তখন তো সমস্যা। সো আমরা যদি ডিলিট না করতে চাই তখন কি? ডিলিট যেন না হয় তখন বুদ্ধি কি?
পালাক্রেকনিমনি। এই যে আমরা এখান থেকে এর একটা সিনোপসিস করলেই পেয়ে যাব। আমরা যদি এখান থেকে নিয়ে ফেলি, সেখান থেকে চেজ করি, আমরা চেজও দিতে পারি, সমস্যা নাই। আবার এখানে আমরা যদি একটু চেজ দিই, চেজিং, তাহলে ওই সন্তান কিন্তু অবশ্যই এখানে দেওয়ার দরকার নেই, আমরা অলরেডি পেয়ে গেছি, এখান থেকেও বোঝা যাবে। সো আমরা এই যে দেখতে পাচ্ছি এখানে একটা ভিজুয়ালাইজেশন, এদের কিন্তু নাম ক্রিয়েট করতেছি, যে এখানে আমি একটা নাম দিচ্ছি, তখন কিন্তু এই সন্তানগুলো ভুলে যাচ্ছে না যে কোথায় কে আছে, এখানে কে আছে। এগুলো কিন্তু দিচ্ছি আমরা কি, এই জিনিসগুলোতে দিচ্ছি কি, পালাক মানে পালিয়ে যাক, পালিয়ে যাক, পালাক। এই মেয়েটার নাম হচ্ছে রেকনি, এই মেয়েটার নাম হচ্ছে রেকনি, উদ্ভট একটু হিন্দি বিদেশি মানুষ, এই জন্য রেকনি। পালাক রেকনি, কথাটা হচ্ছে পালাক রেকনিমনি, এই মেয়েটার নাম হচ্ছে মনি। তাহলে আমরা যদি বলি পালাক রেকনিমনি, তার মানে এখানে এর নাম রেকনি আর এর নাম হচ্ছে মুনি এম। পালাক রেকনিমনি খাপ্র আবি, তার মানে মনি, পালাক রেকনিমনি, খেপা কে, খেপা দিচ্ছি, খেপা অপু কাবি, অপু হচ্ছে খেপা হয়ে গেছে, পালিয়ে গেছে, অপু আর কাবিলা খেপে গেছে। তার মানে আমরা এখান থেকে চিন্তা করতেছি পালাক রেকনিমনি খেপা অপু কাবি, সুন্দর করে এই যে পাটাতে আমরা মিন করছি যে প্রারম্ভিকা। তাহলে প্রারম্ভিকা কোথাতে আছে, বা প্রাথমিক বিষয় বলি, ভদ্রলোকেরা কেন বলতেছে যে এই যে প্রারম্ভিকা জিনিসটা, এটা কিন্তু এক ধারার থেকে শুরু করে আমরা দেখতে পাই সেখানে 3 ধারা পর্যন্ত বসে আছে। পড়বে কি একটা সন্তান, জাস্ট ধারা 2 পড়বে। কেন পড়বে? কারণ সেখানে সব সংজ্ঞা আছে। পরীক্ষায় বলবে এই সংজ্ঞাটা কোথায় আছে, ধাম করে উত্তর দেখাবে তারা 2। এরপরে লাতে কি, লাইসেন্স যে দিচ্ছে, আমরা ড্রাইভিং লাইসেন্স যে প্রদান করতেছে, সেটা হচ্ছে 4 থেকে কোথায় আছে আমরা দেখতে পাই 13 ধারা পর্যন্ত বসে আছে। কিন্তু পড়বে কি সেখানে, শুধু পড়বে 6 ধারা। তার মানে এতগুলো ধারার থেকে সে পড়বে 6 ধারা, মজা। এরপরে কতে কি, আমরা কতে বোঝাতে পারছি যে কন্ডাক্টর লাইসেন্স 14 থেকে 15তে আছে, এখানে কিন্তু আর পড়তে হবে না। এরপরে রেতে কি আছে, রেজিস্ট্রেশন। তাহলে এই রেজিস্ট্রেশন আছে 16 থেকে কত ধারা, 16 থেকে কত ধারাতে রেজিস্ট্রেশন আছে, এখানে কি এই সন্তান পড়বে 26 ধারা পর্যন্ত আছে। কিন্তু ওই সন্তান পড়বে কি, 2টা ধারা পড়বে, এইখানে পড়বে 17 আর কত পড়বে 25। 25 আছে ফিটনেস মোটর জানেন, আর 17তে আছে যে ভুয়া রেজিস্ট্রেশন নাম্বার, এই 2টা শুধু পড়বে। আর এই যে কটা দেখতে পাচ্ছি এখানে, কতে হচ্ছে কমিটি আর রুট পারমিট 27 থেকে 31 আছে। তো এখানে কিন্তু আর তাকে ওই সন্তানকে পড়তে হচ্ছে না। আর নিতে কি, নিতে আমরা যখন দেখতেছি নিয়ন্ত্রণ যানবাহনের 32 থেকে 39 আছে, সেখানেও কিন্তু পড়তে হচ্ছে না। এরপরে কি মোতে কি আছে, এই মোতে আমরা বুঝতে পাচ্ছি যে মোটরযানের নির্মাণ সরঞ্জাম বিন্যাস আর রক্ষণাবেক্ষণ কোথায় আছে, 40, পড়তে হচ্ছে না। তারপরে নিতে কি, নিতে বোঝাতে চাচ্ছে নিয়ন্ত্রণ পরিবেশ দূষণ ওজন সীমা নিয়ন্ত্রণ যেগুলা, তার মানে সেখানে 41 থেকে আমরা পাই 51 পর্যন্ত, পড়তে হচ্ছে না। এরপরে যুক্ত খ থেকে ক্ষতিপূরণ, এই ক্ষতিপূরণের এখানে আমরা দেখতে পাই 52 থেকে শুরু করে আমরা দেখতে পাই 62 পর্যন্ত। এখানে একটু পড়তে হবে, শুধু পড়তে হবে কি 52, শুধু পড়তে হবে কি 52 ধারা। কেন, কিভাবে, এখানে কেন পড়তে হবে, যে ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও তার পরিবারকে ক্ষতিপূরণ প্রদান করা লাগবে। আমরা এখানে দেখেছি যে চুয়াডাঙ্গা ডিলাক্সের তারেক মাসুদ এন্ড ক্যাথারিন মাসুদ কেসে দেখেছি, তারেক মাসুদ কেস আমরা দেখেছি যে চুয়াডাঙ্গা ডিলাক্সে কিন্তু মাটির ময়নার পরিচালক কিন্তু মারা গেছিল, মনে পড়ে কিনা সেই দিনের সেই কথাটুকু। তো চুয়াডাঙ্গা ডিলাক্সে যখন অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছিল, সেখানে কত, এই কেসটার নাম ছিল খোরশেদ মিয়া বনাম তারেক মাসুদ এন্ড ক্যাথারিন মাসুদ কেস ল। দিস ইজ দ্য টট ল। So this is the highlighting case law in our country, and not only that, the jihad. এই 52 ধারাটা হাই ভোল্টেজ 100% ক্ষতিপূরণ দিতে হবে। এরপরে যদি আমরা এদিকে একটু বুকটা ফিরে নিই, অতে আমরা দেখতে পাই যে এই জায়গাটাতে দেখতে পাচ্ছি যে কোথায় গেল, ক্ষতিপূরণের পর পা আছে, এই পতে হচ্ছে কি আমরা দেখতে পাচ্ছি যে আমরা পথে কি দেখতে পাচ্ছি, এখানে ক্ষতিপূরণের পর পয় র ফালা, তাহলে র ফালা হচ্ছে প্রশিক্ষণ স্কিল। এই যে পথে হচ্ছে
প্রশিক্ষণ স্কুলটা কোথায় আছে? প্রশিক্ষণ স্কুলটা আমরা দেখতে পাই কোথায়? প্রশিক্ষণ স্কুল তাহলে অবশ্যই শুরু হবে ড্রাইভিং প্রশিক্ষণ স্কুল, মোটরযান মেরামত কারখানা, ডাম্পিং ইয়ার্ড 63 থেকে 65। তো 63 থেকে 65 কিন্তু আমাদের পড়তে হচ্ছে না। এই অতে হচ্ছে কি অপরাধ বিচার ও দণ্ড, এই জায়গাটা থেকে কিন্তু খেলা শুরু। 66 থেকে শুরু করে টোটাল চলে গেছে কোথায়? একদম চলে গেছে 106। এই জায়গাটাতেই শুধু রিটেনের একটা কোশ্চেন যদি প্রশ্ন হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে লিখিত একটা প্রশ্ন আসবে। এরপর পুতে কি আছে? পুনর্বিবেচনা আপিল 107। হ্যাঁ 107 পড়তে হবে। কেন? 30 দিনের মধ্যে পুনর্বিবেচনা আপিল করতে হবে, শেষ। এরপরে কাতে কি? কাতে হচ্ছে কার্য পদ্ধতি 108 থেকে 117, শুধু পড়তে হবে 114। 100 আমরা দেখি 8 থেকে 108 থেকে কত আছে? এটা 117। কিন্তু একটা সন্তান পড়বে কি এই কার্য পদ্ধতি? অবশ্যই শুধু পড়বে সেখানে 114। এখন প্রশ্ন করবেন যে কেন? এই জন্য পড়বে যে এটা নির্বাহী ম্যাজিস্ট্রেট, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের বিচার করবে মোবাইল কোর্ট আকারে। এই 114 শুধু পড়তে হবে। এন্ড দা লাস্ট, এই যে ব্যাপারটা শেষে বিতে বিবিধ কি পড়বে? শুধু 121 পড়বে। আমরা বিবিধ তো জানি 118 থেকে শুরু করে 126, কিন্তু পড়বে কি একটা সন্তান? শুধু 121। কেন? যে ডিজিটাইজেশন যে ব্যাপারটা সেটা কিন্তু এখানে আছে। একটা সন্তান বোঝে না যে কি পড়বো আর কি বাদ দিব। তাহলে আমরা কিন্তু এখান থেকে এটা পেয়ে গেলাম যে এর নাম কি? রেকনি। এর এই মেয়েটার নাম কি পেলাম? রেকনি। তার মানে আর এই একটা কি? এই মেয়েটার নাম কি পেলাম? রেকনি। আর ওর নামটা কি পেলাম? সূত্রটা একটু খেয়াল করো, যে সূত্রটা হচ্ছে আপনি যত সুন্দর করে পড়বেন, পালিয়ে যাক রেকনি মুনি, এই যে রেকনি আর মুনি পালিয়ে যাচ্ছে, আর খেপা অপু আর কাবিলা। তার মানে ব্যাপারটা একটু খেয়াল করেন, ক্যারেক্টার বা চরিত্র কটা ছিল? চরিত্র সেখানে ছিল রেকনি, তারপরে মনি, তারপরে হচ্ছে কি আর অপু আর কাবি, মানে কাবিলা। খেপা হয়ে গেছে অপু আর কাবিলা। তার মানে এখান থেকে এত পড়ার আর সুযোগ নাই, কারণ একটা সন্তান বুঝেই ফেলেছে যে আমার যেহেতু কোশ্চিন ওখান থেকে আসবেই এটা। তাহলে এখন যে বিষয়টা, এই আইনে রিটেনে কি আসবে খেলা সেটা, এখন রিটেন পরীক্ষায় কি আসবে সেটাই এখন দেখার বিষয়। রিটেন পরীক্ষায় প্রথম যে ব্যাপারটা আসবে সেটা আমরা একটু করে দিতে চাই, যে মোটরযান মামলায় তদন্ত প্রক্রিয়া থেকে একটা কোশ্চেন হতে পারে। তাহলে তদন্ত প্রক্রিয়াটা প্রথম জানতে হবে একটা সন্তানের, পুলিশ ভাইদের, ভাই ও বোনেদের, যে তদন্ত প্রক্রিয়াটা পরীক্ষা বলবে এই আইনের তদন্ত প্রক্রিয়া বলতে বা এই মোটরযান আইনে আপনি কি বোঝেন লেখেন। তখন আপনি কি করবেন? তখন আপনি কি করবেন? তদন্ত প্রক্রিয়ার জায়গাটাতে কি করতে চাচ্ছেন আপনি লিখে দিবেন যে তদন্ত প্রক্রিয়াতে আমরা দেখতে পাই সেখানে ঘটনাস্থল পরিদর্শন করা। খেয়াল করেন, প্রথম কাজটা হচ্ছে কি? ঘটনাস্থল পরিদর্শন করা। তাহলে ঘটনাস্থল যে একটা মানুষ পরিদর্শন করবে, এই কেসটা কি মীর মোশাররফ হোসেন বনাম রাষ্ট্র কেসে বলা হয়েছে। তাহলে ঘটনাস্থল পরিদর্শন করা, সেটার আইনের বিধানটা যদি সন্তানেরা নম্বর বেশি পেতে চায় তখন বুদ্ধি কি? ধরেন নম্বর বেশি পেতে চাচ্ছে তখন বুদ্ধি কি? তখন একটা বুদ্ধি হচ্ছে, ধরেন ওই সন্তান পড়তেছে তদন্ত প্রক্রিয়া, নম্বর বেশি পাবে কিভাবে, পদোন্নতি কেমনে টপ করে আসবে, তার বুদ্ধি কি? তাকে লিখতে হবে এক সাইটে হচ্ছে বিষয়, আরেক সাইটে লিখতে হবে আইনের বিধান, তখন এই সন্তানটা নম্বর বেশি পাবে। এই যে প্রক্রিয়া, তাকে এখানে এইভাবে দেখাতে হবে, এইভাবে দেখাতে হবে প্রক্রিয়া, আর এখানে হচ্ছে আইনের বিধান, তখন ওই সন্তান নম্বরটা বেশি পেয়ে যাবে। এবং বিখ্যাত মামলা কোনটাতে দিব? তদন্ত প্রক্রিয়া মানে কি? তাহলে প্রথম কাজটা কি? ঘটনাস্থলে, এই যে ঘটনাস্থলে কি? ঘটনাস্থলে কি করবে? সে পরিদর্শন করবে। তার মানে ঘটনাস্থলে কিন্তু আপনাকে যেতে হচ্ছে। এই পরিদর্শন করতেছে, সেটা পাইলো কই? এই যে আইনের বিধানটা কোথায় আছে? প্রবিধান। তার মানে পিআরবির প্রবিধান আছে। এই প্রবিধান কত? এই কত প্রবিধানটা, আইনের বিধানটা যদি এখানে সে সন্তান লিখে দেয় যে 258, নম্বরটা বেশি হবে। তার মানে সড়ক পরিবহন আইনের সাথে পিআরবির যে মিলগুলো, এই পিআরবি 1943-এর মিলগুলো বা সিআরপিসি বিভিন্ন আইনের মিলগুলো দেখাতে হবে। এরপরে হচ্ছে 2-এ যদি চলে যাই, 2-এ আমরা দেখতে পাই যে খসড়া মানচিত্র প্রস্তুত করতে হবে। তার মানে মোটরযান দুর্ঘটনা মামলায় এই যে খসড়া মানচিত্র যে তৈরি করবে, সেটা কোথায় পেয়েছি আমরা?
খসড়া মানচিত্র তৈরি করবে, সেটা পিআরবির কত বিধিতে পেয়েছি আমরা দেখেছি 273 বিধিতে পিআরবিতে পেয়ে গেছি পিআরবি। তাহলে একটা সন্তান কিন্তু নম্বরটা বেশি পাবে। এরপরে যদি আমরা ঘটনাস্থল কর্ডন করা, তার মানে ঘটনাস্থল কর্ডন করা কি, এখন মানুষ তো কর্ডন বোঝে না, এখন যে কর্ডন শব্দের অর্থ বোঝে না, যে কর্ডন করতেছে কেন কর্ডন করতেছে এবং বিধিটা কত এইটা কিন্তু বুঝতেছে না। 635 নাম্বার পিআরবির বিধি, তাহলে 635 বিধিও লিখতে পারে, প্রবিধান লিখতে পারে, কোনো সমস্যা নাই, সন্তানরা এভাবে লিখতে হবে। তার মানে 4-এ যখন দেখতেছি যে মোটরযান আলামত হিসাবে জব্দ করতে হবে, তার মানে আলামত হিসাবে কিন্তু তাকে জব্দ করতে হবে। এই যে জব্দ করতে হবে সেটা কোথায় আছে আমরা জানি 280-তে পিআরবির 280। তার মানে একটা সন্তান যখন সড়ক পরিবহন আইন পড়তেছে কিন্তু সে ঢুকে গেছে পিআরবিতে, এই জ্ঞানটা যদি না থাকে তার সড়ক পরিবহনে কিভাবে পিআরবির সাথে সম্পর্কিত, কিভাবে সিআরপিসির সাথে সম্পর্কিত, কিভাবে সেটা উন্নয়নের সাথে সম্পর্কিত, এগুলো না জানলে কিন্তু নম্বর কমে যাবে। তাহলে তদন্ত প্রক্রিয়াগুলো বোঝা যাচ্ছে এবং কেস ল দিতে হবে। একটা কেস কি লিখবেন আমরা দিয়ে দিচ্ছি, যে তদন্ত প্রক্রিয়াতে আমরা দেখতে পাই মীর মোশাররফ হোসেন বনাম রাষ্ট্র কেসটা তাকে লিখতে হবে। এই মীর মোশাররফ হোসেন বনাম রাষ্ট্র কেসে এই একই কীর্তিকলাপ সমাজের বুকে হয়ে গেছে। মীর মোশাররফ হোসেন কেসে অসংখ্য কেস আছে, মীর মোশাররফ হোসেন বনাম রাষ্ট্র কেস, এই কেসে আমরা দেখেছি 34 DLR থেকে। তো সেখানে আমরা দেখতে পাই এখানে দেখতে পাই যে আমরা দেখতে পাই সেখানে যে তদন্ত কিভাবে হবে, ঘটনাস্থলে যেতে হবে, সেখানকার জব্দ তালিকা তৈরি করতে হবে, পার্শ্ববর্তী সাক্ষী গ্রহণ করতে হবে, এই কেসগুলো এখানে বলতে হবে। এই বিখ্যাত মামলায় ঘটনা তদন্ত প্রক্রিয়া সম্পর্কে বিশদ আলোচনা করা হয়েছে, এটা দেখা যেতে পারে। এরপরে আর কি করতে পারি, যে চালককে গ্রেপ্তার করতে পারবে। তার মানে আমরা জানি এরপরে যদি আমরা একটু ফিরে যাই পুলিশ ভাই বোনেরা, যে আমরা পরবর্তী যদি তাকাই যে চালক কিন্তু ধরো চালক যে আছে এই চালককে কিন্তু গ্রেপ্তার করতে পারবে রে বাবা। এই যে গ্রেপ্তার করতে পারছে, আপনি পাচ্ছেন কোথায় সেটা কিন্তু সিআরপিসির 46 ধারাতে আছে। এই ধারাটা লিখে দিতে হবে, সিআরপিসি মানে ফৌজদারি কার্যবিধি। এরপরে হচ্ছে কি আমরা জানি আহত যাত্রীদের হাসপাতালে নিয়ে যাওয়া লাগবে, এবার নিহতদের সুরতহাল করতে হবে, যারা মরে গেছে অ্যাক্সিডেন্টে এই যে সুরতহাল তৈরি করতে হবে যারা নিহত হয়েছে। তাহলে সেইটা আমরা কোথায় পাবো, যে সুরতহাল করতেছে 174-এ, কোথায় সিআরপিসি মানে ফৌজদারি কার্যবিধি। লক্ষ্য রাখেন তদন্তটা কেমনে হচ্ছে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী। এবং দুর্ঘটনার আলোকচিত্র কিন্তু আপনাকে তুলতে হবে, দুর্ঘটনার যে একটা আলোকচিত্র আছে সেটাকে কিন্তু গ্রহণ করতে হবে। কোন প্রবিধানে আছে 316 কিন্তু পিআরবির বিধিতে আছে। তাহলে একটা সন্তান যে একটা হাই ভোল্টেজ নাম্বার পেয়ে গেল। এরপরে যানজট কিন্তু আরো আছে, দেখা যাচ্ছে যে আপনি এটা লেখার পরে পুলিশ রিপোর্টও দিতে পারবেন। পুলিশ রিপোর্ট তো কোথাতে দেয় আমরা কিন্তু জানি, যে পুলিশ ভাই বোনেরা যারা করে তারা কিন্তু পুলিশ রিপোর্ট দিতে পারবে। পুলিশ রিপোর্ট আবার 5 প্রকার, সেটা 173 আছে সিআরপিসিতে, এটাও কিন্তু লিখতে পারতেছে। আর নট অনলি দ্যাট, মোটরযান রিপোর্ট বা বিআরটিআর থেকে সংগ্রহ করতে হবে। এরপরে হচ্ছে সড়ক পথে যানজট নিরসন করবে, যানজট আবার নিরসন করবে, সেটাও দিতে পারে, যে যানজট নিরসন করার জন্য যা কিছু প্রয়োজন অন্যগুলো করবে। তাহলে তদন্ত প্রক্রিয়া কি তারা কিন্তু বুঝতে পারলো। এখানে পরীক্ষায় আসতে পারে যে পুলিশের তদন্ত প্রক্রিয়া কেমন হবে, কি স্টাইল হবে, কি করবে সে, এই জিনিসটা লিখতে পারবে। এরপরে যে প্রশ্নটা এদের আসবে সেটা আমরা একটু দেখাবো এখন, যে সড়ক পরিবহনে অপরাধের জন্য একজন পুলিশ অফিসার মোটর গাড়ির চালক বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন এবং উক্ত অপরাধের শাস্তিটা কি, এই জায়গাটাতে একটু কোশ্চেন আসবে। ধরো ওই আইনে আমাদের ভদ্রলোক পুলিশরা কি করতে পারবে, আমরা জানি যে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে, তাই নয় কি, বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে একজন পুলিশ কি করতে পারছে, বিনা পরোয়ানায় এই আইনে গ্রেপ্তার করতে পারবে। এখন প্রশ্ন হচ্ছে এই জায়গাটার থেকেই কোশ্চেন আসবে 100%। যদি তদন্ত প্রক্রিয়া মিস করে, কোনো মতে মিস করে, তাহলে জাস্ট এখান থেকে কোশ্চেনটা আসবে। তাহলে কি আসবে আমরা একটু দেখি। ধরেন এই যে পুলিশ কর্মকর্তা যারা, ধরো অপরাধটা কি হবে এবং বিনা পরোয়ানায় তো গ্রেপ্তার করবে ওই অপরাধে, এবং সেটার শাস্তিটা কি হবে এটাই এখন দেখার বিষয়। এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট 100%। তাহলে বুদ্ধিটা কি আমরা এখন দেখতে পারি কি, যে
ওই সন্তান নম্বর বেশি পাবে যে সন্তানটা এইভাবে লিখবে, এইভাবে লিখবে, যে এক সাইডে লিখবে কি, এক সাইডে লিখবে কি অপরাধ, আর এক সাইডে ওই সন্তানটা লিখবে শাস্তি প্লাস ধারা, বা আরেক সাইডে আরেকটা বক্স করে ধারাটা দিয়ে দিবে যে কোন ধারা এটা আছে। ওই সন্তানকে যদি বলা হয় যে এই জিনিসটাকে এই স্টাইলে যদি লিখতে পারে যে রেজিস্ট্রেশন বেশি, যদি যদি রেজিস্ট্রেশন নাই, ধরেন রেজিস্ট্রেশন ছাড়া যদি চালায় কোন গাড়ি, এই রেজিস্ট্রেশন নেই, তখন যদি যানবাহন চালায় তখন এইভাবে দিয়ে মার্ক করে সে শাস্তিটা কত পাবে। আমরা জানি যে এই ধারাটা আছে 72 ধারা, ধারাটা তাহলে এখানে 72 লিখে দিল, কিন্তু এই যে শাস্তিটা কত হবে এই ক্রাইমটার এইভাবে বক্স করে পেন্সিল দিয়ে ওই সন্তান যে লিখবে তারা কিন্তু পাবে একদম A+ ফার্স্ট ক্লাস নাম্বার। যে অপরাধটা কি, ধরো রেজিস্ট্রেশন নাই, তাহলে রেজিস্ট্রেশন নাই কোথায় আছে, 72 আছে। এখন 72 ধারা কি বলছে যে শাস্তি অনধিক 6 মাসের কারাদণ্ড বা অনধিক 50 টাকা অর্থদণ্ড উভয়দণ্ড। তাহলে 6 মাস তারপরে কি 50 টাকা FB মানে অর্থদণ্ড, এই যে 6 মাস 50 টাকা, এটা কোথায় আছে 72। তাহলে এইটাকে একটা সন্তান যখন এই অ্যাঙ্গেলে লিখবে নম্বরটা বেশি পাবে। তাহলে বক্স আকারে এই যে অ্যারেস্ট করে এভাবে লিখতে পারবে। তাহলে বুদ্ধিটা আমাদের এখানে একটু করে দেই, ওটা তাহলে আপনারা করবেন। তাহলে 1 নম্বর বুদ্ধি কি, রেজিস্ট্রেশন নাই, কিন্তু এই যে রেজিস্ট্রেশন কি বলতেছে, রেজিস্ট্রেশন ব্যতীত মোটরযান চালাইছে তার অপরাধ। তাহলে রেজিস্ট্রেশন যার নাই তখন বুদ্ধিটা কি, শাস্তিটা কি 650 FB। বাহ, এরপরে কি 72 ধারা, জাস্ট খালি 72 বসে দিল শর্টকাটে। তাহলে বুদ্ধিটা কি 6 মাস 50 টাকা, ফাইন আর বোধ, F মানে ফাইন মানে জরিমানা, B মানে বোধ, উভয় কোথায় আছে 72 ধারা। সুন্দর। এরপরে যদি আমরা চিন্তা করি ভুয়া রেজিস্ট্রেশন যদি করে তখন বুদ্ধিটা কি, ধরো একটা ভুয়া রেজিস্ট্রেশন করছে, ভুয়া রেজিস্ট্রেশন করে যানবাহন চালাচ্ছে, তখন শাস্তিটা কেমন। আইন বলতেছে ভুয়া রেজিস্ট্রেশনের এইটা আমরা পাই ধারা 73, তাহলে মানে 72 গেছে মানে 73। তাহলে এই শাস্তিটা এরা বলতেছে কত, এরা বলতেছে 2 বছর আর 6 মাসের, মানে হচ্ছে কি অনধিক 2 বছর তবে অনন্য 6 মাসের কারাদণ্ড, 5 লক্ষ টাকা 1 লক্ষ টাকা অর্থদণ্ড। তার মানে বুঝাচ্ছে প্রথমে কিন্তু বললো 2 বছর, অনন্য 1 বছর, তারপরে হচ্ছে 5 লক্ষ টাকা, আবার অনন্য 1 লক্ষ টাকা অর্থদণ্ড, ফাইন বোধ। তাহলে কোথায় আছে, এই যে 72 পর জাস্ট খালি 73। তার মানে শাস্তিটা কোথা থেকে দিচ্ছে, 72 থেকে শুরু করে ধারাগুলো যাচ্ছে। এবার যদি আমরা ভুয়া রেজিস্ট্রেশনের পরে একটু চলে যাই ফিটনেস সনদ ব্যতীত, ধরো ফিটনেস নাই গাড়িটার, ধরো ফিটনেস সনদ নাই, এই যে ফিটনেস একটা যে সনদ থাকে সেটা নাই, তখন ও গাড়ি চালাচ্ছে, তখন বুদ্ধিটা কি, তখন এরা আইন বলতেছে, তখন 72 পর আমরা কি পেলাম, 72 পর 73 পেলাম, হ্যাঁ 73 পরে তাহলে ফিটনেস নাই, তাহলে 74 নাই, অটো কিন্তু 75 আছে, কিন্তু ফিটনেস বিহীন গাড়ি চালালে কি হচ্ছে, এরা বলছে যে 6 মাস 25,000 টাকা অর্থদণ্ড। তার মানে 6 মান্থ 25,000 টাকা এফ ফাইন ও বোধ, কোথায় আছে 74 না থাকে 75 হয়েছে, মাঝখান থেকে কিন্তু 74 ধারাটা নাই। এরপরে যদি আমরা চিন্তা করি যে এই শাস্তিগুলো খালি মনে রাখার চেষ্টা করেন, না বুঝলে আমাকে বলবেন। এরপরে হচ্ছে রুট পারমিট ব্যতীত, একটা রুট আছে গাড়ি চালান কিন্তু এই রুটের পারমিট নাই, ধরো রুটের পারমিশন নাই, এই পারমিট নেই, তখন যদি সে যানবাহন চালায় শাস্তিটা কেমন, এইটা আমরা দেখতে পাই ধারা, এখানে শাস্তিটা এরা দেখাচ্ছে যে রুট পারমিট ব্যতীত সেখানে 3 মাসের কারাদণ্ড 20,000 টাকা FD, তার মানে 3 মাসের কারাদণ্ড 20,000 টাকা, আর FB মানে ফাইন বোধ। এই হচ্ছে কাহিনী। আমরা যখন এদিকে আরেকটু তাকাচ্ছি যে কি হচ্ছে, রেজিস্ট্রেশন নাই, ভুয়া রেজিস্ট্রেশন, ফিটনেস নাই, রুট পারমিট নাই, যেহেতু এটা 100%, এটাতে একটু জোর দিতে হবে ভাইদের, পুলিশ ভাই ও বোনেদের, তো খুবই কষ্ট হবে এমন না। এরপরে যদি মোটর বাণিজ্যিক ব্যবহার সংক্রান্ত, বাণিজ্যিক যদি ব্যবহার হয় তখন কি, এটা তো রুট পারমিট 77 আছে আমরা জানি, আর এটা তো আমরা বুঝতেই পারছি, তাহলে এটা যদি 74 হয় তাহলে এটা 75, অবশ্যই 74, এটা সরি আমরা ভুল করছি, এটা অবশ্যই 74 আছে, আর এটা তাহলে 75, আর ওটা কততে আছে, তাহলে আমরা তাহলে দেখতে পাই যে মোটরযানের বাণিজ্যিক ব্যবহার যদি নাই তবুও করতেছে, ধরো বাণিজ্যিক ব্যবহার একটা নাই তারপরে জোর করে করতেছে, তার মানে বাণিজ্যিক ব্যবহার নাই তো তারপরও করতেছে, এই বাণিজ্যিক ব্যবহার নাই
সেই ক্ষেত্রে যদি করে তখন আমরা দেখি মোটরযানের বাণিজ্যিক ব্যবহার নাই, রুট পারমিট তো 77-এ আমরা দেখতে পাই, রুট পারমিট হচ্ছে, এটা হচ্ছে কততে গেলাম 75, এটা হচ্ছে 77, ধারাটা ঠিক রাখেন। আর বাণিজ্যিক পারমিট নাই 79-তে। এখানে শাস্তিটা হচ্ছে কি 3 বছর 25,000 টাকা। এরা বলছে যে 3 বছর অনধিক 25,000 টাকা ফাইন বোধ, 3 বছর 25,000 টাকা ফাইন আর বোধ। কোথায় আছে 79 ধারা, এই ধারাটা খালি বসে দিলেন। এই হচ্ছে কাহিনী, যে শাস্তিগুলোর এখানে মনে রাখা একটু কঠিন। কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত কোনো মোটরযানের কারিগরি বিধি নির্দেশ অমান্য যদি করে তখন 84। ধরো কারিগরি কর্তৃপক্ষ একটা কারিগরি মানে বিধি নিষেধ আছে, একটা কারিগরি বিধি নিষেধ আছে, বিধি নির্দেশ, এটা কিন্তু অমান্য যখন করবে এখন শাস্তিটা কি? কারিগরি যে কর্তৃপক্ষ বিধি নির্দেশ দিবে এটা অমান্য করলে 84-তে আমরা দেখতে পাই সেখানে 3 বছর 1 বছর 3 লক্ষ টাকা উভয় দণ্ড। হ্যাঁ, 3 বছর 1 বছর 3 লক্ষ টাকা ফাইন ও বোধ। এখন ব্যাপার হলো যে এটার ধারাটা কত? এরা বলছে যে ধারা হচ্ছে 84, ধারা 84, এই ধারাতে এটা আছে। তাহলে অপরাধগুলো কিন্তু আমরা দেখতেছি যে প্রথমে রেজিস্ট্রেশন নাই, ভুয়া রেজিস্ট্রেশন, ফিটনেস নাই, রুট পারমিট নাই, তারপরে হচ্ছে কি বাণিজ্যিক স্পেস নাই, বিধিনিষেধ যেগুলা দিয়েছে কর্তৃপক্ষ সেগুলা মানতেছে না। তখন এগুলা কি হচ্ছে? অতিরিক্ত ওজন বহন যদি করে তখন কি? অতিরিক্ত যখন ওজন বহন করবে তার শাস্তি কি? ধরো অনেক সময় দেখা যাচ্ছে অতিরিক্ত ওজন বহন করতেছে, এইটার শাস্তিটা কি? আইন বলতেছে, এই আইনে বলতেছে 86-তে দেখতে পাচ্ছে যে এরা 1 লক্ষ টাকা অর্থদণ্ড উভয় দণ্ড বলতেছে, 1 লক্ষ টাকা অর্থদণ্ড উভয় দণ্ড। এই যে 1 লাখ টাকা অর্থদণ্ড ফাইন বোধ, এইটা বলতেছে আমাদের অতিরিক্ত ওজন বহন করার জন্য। লক্ষ্য রাখেন পুলিশ ভাই বোনেরা, এটা আছে অতিরিক্ত ওজন হচ্ছে 86 ধারাতে। তাহলে আপনি জাস্ট খালি 86 ধারাটা এখানে বসে দিলেন। তাহলে আমরা কি পাচ্ছি দিন শেষে? রেজিস্ট্রেশন নাই, ভুয়া রেজিস্ট্রেশন, ফিটনেস সনদ নাই, রুট পারমিট নাই, বাণিজ্যিক নাই, তারপরে বিধিনিষেধ মানে না, অতিরিক্ত ওজন ব্যবহার করতেছে। কত সৌন্দর্য! তার মানে এই যে অপরাধ বা শাস্তি এগুলো কিন্তু খুবই একটা সুন্দর জিনিস, তার মানে খুবই সুন্দর। কখন কোন ক্ষেত্রে কোন শাস্তি। এরপর আমরা দেখতে পাচ্ছি যে পরিবেশ দূষণকারী কোনো জিনিস নিয়ে যাচ্ছে, ধর পরিবেশ দূষণ করা গাড়ি বহন করতেছে, হ্যাঁ, ব্রয়লার মুরগি পরিবেশ দূষণ করার স্টাইল করতেছে, তো তখন শাস্তিটা কত হতে পারে? তখন এরা বলতেছে পরিবেশ ঝুঁকি নিয়ে 25,000 টাকা অর্থদণ্ড উভয় দণ্ড, অতিরিক্ত 25,000 টাকা বলতেছে ফাইন বোধ বলতেছে। এখন এই যে 25,000 টাকা বললো ফাইন বোধ 2 পয়েন্ট, এগুলা বললে এত দরকার নেই। আমরা এখানে দেখতে পাই সেটা ধারা 89 8-9 বসে আছে, এই একই ব্যাপার। এরপরে যে একটা অপরাধ এরা বলতেছে যে মোটরযান চলাচল সাধারণ নির্দেশাবলী লঙ্ঘন, সাধারণ নির্দেশ যদি লঙ্ঘন করে তখন কি? যে মোটরযান চলতেছে সাধারণ নির্দেশ লঙ্ঘন করতেছে, একদম সাধারণ, হ্যাঁ, তো তখন আমরা দেখতে পাই এটা বলতেছে সাধারণ করলে 3 মাসের কারাদণ্ড 10,000 টাকা, না 3 মাসের আর 10,000 টাকা ফাইন বোধ। এখন ধারা কত আছে? জাস্ট খালি ধারাটা এখানে বসে দিলেই হয়ে গেল। ধারাটা 92, ধারা খালি আপনি লিখে দিবেন 92। কেল্লা ফতে মানে কখন কি হচ্ছে? আবার যদি ওভারলোডিং হয়, এবার যদি অনেক গাড়িটাতে ওভারলোডিং করে নিয়ে চলে যায়, তাহলে ওভারলোডিং যখন হচ্ছে তখন শাস্তিটা কত এবং কোথায় আছে? আমরা দেখতে পাই সেটা 98 আছে। সেখানে বলতেছে যে 3 বছরের এখানে 3 লক্ষ টাকা, 3 বছর 3 লক্ষ টাকা, 3 বছর 3 লাখ টাকা ফাইন বোধ। সেটা কোথায় আছে? এই যে ওভারলোডিং করলে ধারা এরা বলতেছে এখানে যে সেই ধারাটা 98 বসে আছে। তাহলে বুঝাই যাচ্ছে। আর লাস্ট একদম শেষে যেটা মোটামুটি 11টার মতো শেষে যেটা হচ্ছে মোটরযান চালিয়ে আহত বা প্রাণহানি ঘটালে কি হয়? 5 বছর 5,000। ধরো আহত করতেছে, যেমন এটা পেনাল কোডেও আছে, আহত বা করছে তখন 5 বছর 5,000 টাকা ফাইন বোধ। এটা কিন্তু পেনাল কোডেও আছে, অশ্ব চালিয়ে বা বেপরোয়া গাড়ি চালিয়ে দণ্ডবিধিতেও এর বিধান আমরা দেখতে পাই, সেক্ষেত্রে দণ্ডবিধি প্রাধান্য পাবে। এই যে মোটামুটি একটা দেখতে পাচ্ছি যে 11টা ক্রাইম ঘটালো, কি শাস্তি হলো, এগুলো কিন্তু আমরা সিকোয়েন্সটা, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা আসবে। আবার একটু সিনোপসিস করি। প্রথমে আমরা কি পেলাম? যে রেজিস্ট্রেশন ব্যতীত যখন চালাচ্ছে, তারপরে ভুয়া রেজিস্ট্রেশন, তারপরে কি ফিটনেস বিহীন, তারপরে কি চালাচ্ছে রুট পারমিট ব্যতীত, তারপরে বাণিজ্যিক ব্যবহার সংক্রান্ত অপরাধ। এরপরে কি বলতেছে এরা ভদ্রলোকেরা বলছে যে কারিগরি নির্দেশ বিধি নির্দেশ মানতেছে না, এরপরে অতিরিক্ত ওজন বহন করতেছে, তারপর পরিবেশ দূষণকারী ঝুঁকিপূর্ণ মোটরযান চালানোর বিধি নিষেধ দিচ্ছে, আবার এরপর মোটরযান চলাচলের সাধারণ নির্দেশ লঙ্ঘন করতেছে রে বাবা। এরপর লাস্টে কি বলতেছে? ওভারলোডিং বা নিরাপত্তাহীন মোটরযান করতেছে, এরপর মোটরযান চালিয়ে কাউকে আহত বা প্রাণহানি ঘটাচ্ছে। কি যে মজা! এইটাই শুধু পরীক্ষায় পুলিশ ভাইদের আসবে, এর বাইরে কোশ্চেন আসার সুযোগ
নাই। সো এর বাইরে যেহেতু আসতেছে না, তাহলে পুলিশ ভাইদের জোর দিতে হবে শুধু এই অপরাধ আর এই শাস্তিটা কি, এটাই। আর তো পড়তে হচ্ছে না। সো তদন্ত যদি ওখানে না আসে, সড়ক পরিবহনে যদিও এর সাথে একটু লেজ লাগা দিতে পারে যে 2024 সালের সড়ক পরিবহনের যে সংশোধনী, এটা কি হিন্ডারেন্স আমাদের সমাজে ফেলাবে বলে আপনি মনে করেন। তখন আপনি বলবেন যে হ্যাঁ, এখানে আরো ওই আইনটার যে সংশোধন, ওটা তো আমরা দেখে দেব। তো বুঝতেই পারছেন বন্ধুরা যে এই আইনে মূলত এই আইনে যে প্রশ্নটা আসবে সেটা অলরেডি কিন্তু আমরা পরিষ্কার ধারণা পেয়েছি যে কোথা থেকে কোশ্চেনটা হচ্ছে, আসলে কোথা থেকে কোশ্চেনটা হচ্ছে। যদি নাও বুঝতে পারেন, সবসময় কিন্তু আমাদের এসে আবার নক করতে পারবেন যে আমি তো বুঝতে পারিনি স্যার, তো এটাকে আমাদের একটু হেল্প করা যায় কিনা অন্যভাবে। সব দিকে আমাদের হেল্পিং হ্যান্ড চলে আসে, এর দায়িত্ব আমরা নিচ্ছি। আমরা দায়িত্বশীল মানুষ, আমরা হচ্ছে দায়িত্বশীল মানুষ। নো প্রবলেম, হাউ হাই সো ইভার। সো যে আমরা দেখতে পেলাম যে দিন শেষে যেটা পেলাম যে সড়ক পরিবহন আইনটা 2018 সালে কিন্তু এটাকে একটা নতুন মাত্রা যোগ করে দিচ্ছে, যে সেখানে অনেকে রিপোর্টও আসছে যে সড়ক পরিবহন আইনে 2024 সালে এটার একটা ভেজাল হবে বলে একটা আমরা মনে করছি যে কি কি ভেজাল হতে পারে তারও কিন্তু একটা দিক আমরা এখান থেকে একটা উপলব্ধি করতে পারছি। কি উপলব্ধি করতে পারছি? আমরা একটু আগে বললাম যে উপলব্ধির যে বিষয়টা আমরা দেখলাম, সড়ক পরিবহন আইনে উপলব্ধির একটা বিষয় দেখলাম যে তদন্তটা পুলিশ কেমনে করবে, এর বিচার কে করবে, কতদিনের মধ্যে এটা করবে। এই সড়ক পরিবহন আইনের যে খেলাটাতে আমরা বারবার সিনোপসিস করতে চাচ্ছি, জাস্ট খেলে আপনাকে এখানে বুঝতে হবে যে এই অপরাধ আর বিচারটা কেমনে হবে, এর শাস্তি, অপরাধ ও শাস্তি কেমনে হবে, কি অপরাধ তার শাস্তিটা কি, এবং নট অনলি দ্যাট, সেটার বিচার কে করবে। এই যে বিচারটা মোবাইল কোর্ট আকারে হবে, বিচারটা করবে নির্বাহী ম্যাজিস্ট্রেট। তাহলে এই যে নির্বাহী ম্যাজিস্ট্রেট করলো, ভালো কথা। এখন নির্বাহী ম্যাজিস্ট্রেট করছে ভালো, এবং সেটার আপিল কেমন হচ্ছে, কতদিনের মধ্যে হচ্ছে? 30 দিন। তো আপিল যে 30 দিনের মধ্যে হচ্ছে, সেটা কোথায় আছে এইটা কিন্তু মানুষ বুঝতেছে। তার মানে সড়ক পরিবহন আইনে 126টা ধারা পড়ার কোনো প্রয়োজন নাই। সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট, যেহেতু এখান থেকে একটা প্রশ্ন আসবে, একটা প্রশ্নের জন্য সারা জীবন বসে থাকার দরকার নাই। এবং কোনটা আসবে? আমাদের আইন শক্তি বই যারা কিনবে, এই বইয়ে অনেক সুন্দর করে প্রেজেন্টেশন স্কিল করা আছে, আইন শক্তি। তো ওখান থেকে লিখে দিলে কেস ল সহকারে নম্বরটাও বেশি পাবে। পাশাপাশি আমরাও ভালোভাবে সহজে পরবর্তী ক্লাসেও আমরা শেখাবো। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করব। পরবর্তী আইন আমাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণের পর সিআরপিসি, সিপিসি, পেনাল কোড, এগুলো সাইবার নিরাপত্তা আইন থেকে শুরু করে ছোট লগুলো আমরা আগে শেষ করে দেবো ধুম করে। এরপরে আমরা বড় লগুলো, যেহেতু 10টা করে কোশ্চেন আসবে, 3 × 10 = 30, সেগুলিতে আমরা জোর দিব, ব্যাপক জোর দিব, এবং সেখান থেকে কি আসবে একদম 100% এগুলো নিয়ে আমরা কথা বলবো। সো পুলিশ ভাই বোনেরা যারা যারা আছেন, অবশ্যই আপনাদের শুভাকাঙ্ক্ষী যারা আছে বিশেষ করে বাংলাদেশে, তাদেরকে সবাইকে জানিয়ে দেন যে আমাদের প্রশ্ন কমনের দায়িত্ব ল ডক্টরের। সো যে যেখান থেকে আছেন, আমাদের যে যেখান থেকে থাকবেন, সবাইকে একটু হেল্পিং হ্যান্ড দিয়ে জানিয়ে দিবেন যে আমাদের ক্লাস এখানে হবে দুর্দান্ত, এর দায়িত্ব শফিক নজরুলের। সো বন্ধুরা, আজ এ পর্যন্তই থাক। অনেক কথাই বলবার ছিল। সড়ক পরিবহন আইনটা মজা করে এখন বাসায় দেখতে হবে। হ্যাঁ, আরএস, আমাদের আরএস আছে, একজনে আছে, অনেকে আমরা এই ব্যাচটাতে স্টুডেন্ট অবশ্যই হবে, কেবল যেহেতু শুরু হয়েছে। মেসেজ কিন্তু সবাইকে একটু মেসেজটা দিয়ে দাও। আরএস, তোমার যারা ফ্যান সার্কেল, এই বন্ধু বান্ধবকে একটু জানিয়ে দাও। সবাইকে, তোমার যারা শুভাকাঙ্ক্ষী, যেটাই বলো কুভাকাঙ্ক্ষী, সবাইকে জানিয়ে দাও বাবা। হ্যাঁ, তাহলে আমরা ভালো একটা ফাইট এখানে দিতে পারবো। আমরা আছি তোমাদের সাথে। ঠিক আছে, আজ এই পর্যন্ত। প্রতিটা ক্লাস